আমরা এটা পার্ট 2 তে যাব। আমাদের যেই ভিডিওটা আমরা দেখছিলাম, আমাদের এই ভিডিওতে মোটামুটি দুইটা পার্টে আমরা দেখেছি, দেখবো। পার্ট 1-এ যেটা ছিল সেটা হচ্ছে আমাদের একটা প্রজেক্ট ছিল, সেটা আমি একটু দেখাই। এটা ছিল প্রজেক্ট 10, মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন অফ ফ্লাওয়ার স্পেসিস। আমরা এখানে আইরিস ডেটা সেট নিয়ে মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন কিভাবে করা যেতে পারে সেটা দেখেছিলাম। এটা মাল্টিলেয়ার পারসেপ্ট্রনের প্রজেক্ট। সেকেন্ড যে প্রজেক্ট, এর আমরা পার্ট 2 তে এখন দেখবো, সেটাতে হচ্ছে বাইনারি ক্লাসিফিকেশন অন সোনার রিটার্ন ডেটা সেট। বাইনারি ক্লাসিফিকেশন করব সোনার রিটার্ন ডেটা সেটের উপরে, মাল্টিলেয়ার পারসেপ্ট্রনের উপরেই। তো এইটা কিভাবে আসলে কাজ করবে, এটা নিয়ে আমরা একটু ডিটেলস দেখতে চাই। এইখানে চ্যাপ্টার 11-এ দেওয়া আছে, আমরা একটু আগে এখানে। এইটা হচ্ছে চ্যাপ্টার 11, এটা সেকেন্ড প্রজেক্ট, বাইনারি ক্লাসিফিকেশন অন সোনার রিটার্নস। তা এখানে যেভাবে আছে আমরা আসলে সেভাবেই সেটাকে ইমপ্লিমেন্ট করতে চাই। তো একটু খেয়াল করেন, বাইনারি ক্লাসিফিকেশন অফ সোনার রিটার্নস মানে এখানে হচ্ছে সোনার রিটার্নস এর একটা ডেটা সেট আসলে। এটা আমরা এর আগে দেখেওছি। এটার উপরে বাইনারি ক্লাসিফিকেশন করব। তো এই ডেটা সেটটাকে যদি আমরা অবজার্ভ করি, এখানে দেখব যে 60 ইনপুট ভেরিয়েবলস, মানে ইনপুটে 60টা ডাইমেনশন, মানে 60টা ইনপুট ভেরিয়েবল আছে, মানে 60টা কলাম আছে। আর আউটপুটে এইটা মাইন অথবা রক আছে। আমরা যদি একটু ক্লিয়ার করি আপনাদের ডেটা সেটটা, একটু দেখি। এইটা হলো সোনার ডেটা সেট। এই যে হচ্ছে সেই ডেটা সেটের অবস্থা। এখানে আমাদের ইনপুট এর জন্য 60টা কলাম এবং আউটপুটের জন্য একটা কলাম। সেই আউটপুটে আর অথবা এম দিয়ে ডিনোট করা আছে। আর তে রক, এম তে মাইন। আসলে এই ডেটা সেটের যে কনসেপ্ট সেটা হচ্ছে, আন্ডার ওয়াটারের ক্ষেত্রে একটা সিগন্যাল পাঠানোর পরে সিগন্যালের যে রিফ্লেকশন তার উপরে বেস করে আপনার রক অথবা মাইন এটা ডিটারমাইন করা হয়। তো যদি কোনো সিগন্যালের, ফর এক্সাম্পল, যদি এরকম কোনো অবজারভেশন থাকে সেটা আর, যদি এইরকম কোনো অবজারভেশন থাকে সেটা মাইন। জাস্ট এইভাবেই কনসেপ্ট গুলা করা। তো এই ডেটা সেটটাকে নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি, খুব সিম্পল। এটা একটা ক্লাসিফিকেশনের ডেটা সেট, এবং যেহেতু এখানে দুইটা ক্লাস ডিফাইন করা আছে, মাইন অথবা রক, এটা আমরা বাইনারি ক্লাসিফিকেশন হিসেবেই কাজ করতে পারবো। এবং এখানে ইনপুটের ভেরিয়েবলের সংখ্যা কিন্তু অনেক বেশি, 60টা। ঠিক আছে, এইটা আমরা একটু কিভাবে কাজ করতে পারি, বিশেষ করে মাল্টিলেয়ার পারসেপ্টরের ক্ষেত্রে সেটা দেখার চেষ্টা করব। এবং এখানে নাম্বার অফ অবজারভেশন খুব বেশি নাই, 208টা রো বা অবজারভেশন। এটা কিভাবে কাজ করে এটা আমরা একটু ডিটেলস আসলে দেখতে চাই। তো এইখানে যেটা বলা আছে দেখেন, সবই বলা আছে আমরা যেটা বললাম। এই যে মাইন অথবা রক, এটা আমরা কোনোটাকে 1 কোনোটাকে 0 ধরে নেব। 208টা টোটাল অবজারভেশন আছে, এবং এইটাকে আমরা বাইনারি ক্লাসিফিকেশন এর মতো করে কাজ করাতে চাচ্ছি। তো এইখানে প্রথমেই যে মডেলটা ডেভেলপ করা হচ্ছে মাল্টিলেয়ার পারসেপ্ট্রন দিয়ে, সেটা হচ্ছে বেসলাইন নিউরাল নেটওয়ার্ক মডেল পারফরমেন্স। মানে আমরা একটা বেসলাইন মডেল তৈরি করে নেব, তারপরে একটা প্রজেক্ট করার সময় আমরা তো একটা বেসলাইন প্রথমে ধরে নিই। তারপরে ওইটার উপরে বিভিন্ন টাইপের প্রি প্রসেসিং বা ফিচার এক্সট্রাকশন টেকনিক, বা আমরা মডেলের মধ্যে বহু প্যারামিটার টিউন করি, করে রেজাল্ট গুলা কি হতে পারে সেই ধারণাগুলো নিই। তো প্রথমেই যেই কোডটা আমরা রান করব সেটা হচ্ছে বেসলাইনের একটা কোড। এই কোডটা দিয়ে আমরা কিভাবে করতে পারি সেইটা দেখি। এখানে আমি একেবারে ফুল যে কোড সেখানে চলে যাই, তারপরে আমি ওইটা একটু দেখানোর চেষ্টা করি। এই যে এখানে কোডটা দেওয়া আছে, এটা হচ্ছে লিস্টিং 11.7 মাল্টিলেয়ার পারসেপ্ট্রন মডেল ফর সোনার প্রবলেম। এটা হচ্ছে একটা বেস লাইনের মডেল। তো আমি এইটা আপনাদের সুবিধার জন্য যেটা করেছি সেটা হচ্ছে, আহ, একটু ওয়েট করেন, এটা এখানে এই যে আমি নিয়ে এসে রেখেছি যেন আপনাদের কাজটা সহজে বোঝা যায়। এটা হলো বেস লাইন মডেল, ওখান থেকেই জাস্ট হচ্ছে কপি করা। বাইনারি ক্লাসিফিকেশন উইথ সোনার ডেটা সেট বেসলাইন। এখানে কি জিনিসগুলো আছে আমি একটু বলি। নামপাই ইম্পোর্ট করেছি, পান্ডা ইম্পোর্ট করেছি। আপনারা জানেন সিকোয়েন্সিয়াল, এইটা আমাদের লাগবে মাল্টিলেয়ার পারসেপ্টরের জন্য, কেরাসের মধ্যে আছে। আমরা ডেন্স লেয়ার ইনকর্পোরেট করার জন্য ডেন্সটাকে ইনকর্পোরেট করে ইনক্লুড করেছি এখানে। এই জায়গায় একটু খেয়াল করেন, একেবারে নতুন ভার্সনের ক্ষেত্রে
এই যে এসসিআই কেরাস ডট র্যাপার্স, এইটা আপনাদের আগের ভার্সনে এখানে কিন্তু প্রবলেম দেখা দিবে। কেরাস ডট র্যাপার্স ডট এসকে লার্ন ছিল, সেই জায়গায় কিন্তু এটা হবে, বি কেয়ারফুল, এটা মাথায় রেখেন। এখানে কিন্তু ইরোর দেওয়ার সম্ভাবনা খুবই বেশি যারা নতুন অ্যানাকোন্ডা ইউজ করছেন, অ্যানাকোন্ডা নতুন ভার্সন ইউজ করছেন। স্যার আমি তো ওই সরাসরি ইউজ করতেছি স্যার, আচ্ছা, যদি মাই হয়ে যায় মাই সমস্যা এনভিতে নাই। যদি হচ্ছে না স্যার, আমার সমস্যা দেখাচ্ছে স্যার, একটু এইটা রান করবেন, ফাস্ট আমি দিয়ে করছে দিচ্ছি, স্যার। আশা ওকে করছি স্যার। হয়ে যাবে। ঠিক আছে। স্যার। হ্যাঁ, এই এসসিআই কেরাস ডট ওয়েপার্স, সরি, এসসিআই কেরাস ডট র্যাপার্স, এটা আমাদের থেকে আমরা হচ্ছে এই যে কেরাস ক্লাসিফায়ারটা পাবো। তারপরে হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমরা ক্রস ভ্যাল স্কোর, এইটা স্কেলার মডেল সিলেকশনের মধ্যে পাবো। আমরা লেভেল এনকোডার এর আগে ইউজ করেছি, প্রিপ্রসেসিং এর মধ্যে পাবো। আমরা স্টেফিড কেফোল্ড, এইটা আমরা মডেল সিলেকশনের মধ্যে পাবো স্কেলারের, এগুলো আমরা জানি আগে থেকেই। তবে এই জায়গাটায় কেরাস ক্লাসিফায়ার, এটা আগের প্রজেক্টেও ছিল, তবে এখানে আমরা এই ইরোরটাকে দূর করার জন্য, এটা নতুন ভার্সনের জন্য আসলে এসআই কেরাস ডট র্যাপার্স, এইটা হচ্ছে আমরা কেরাস ক্লাসিফায়ার এখান থেকে পেয়ে যাবো আর কি। এইটা একটু দেখবো। এরপরে এখানে হচ্ছে আমাদের ওয়ার্নিং গুলা দূর করার জন্য আমরা এই দুইটা লাইন লিখেছি, যেন কোনো ওয়ার্নিং না আসে। এরপরে আমরা দেখি যে ডেটা সেটটাকে আমরা রিড করলাম। তারপরে হচ্ছে প্রথম 60টা ইনপুট আমরা, মানে প্রথম 60টা কলাম আমরা ইনপুট আকারে নিলাম, এবং যেভাবেই থাক না কেন এটাকে ফ্লোটে আমরা কনভার্ট করে নিলাম, মানে ফ্র্যাকশনাল ভ্যালু যেন থাকে। ঠিক আছে। তারপরে হচ্ছে লাস্ট কলামটাকে আমরা আউটপুট হিসেবে রাখলাম, মানে ইনপুট প্রথম 60টা কলাম আর আউটপুট হচ্ছে লাস্ট কলাম। এরপর এখানে খেয়াল করেন ইনকোড ক্লাস ভ্যালুজ এন্ড ইন্টিজার, আমরা যে আউটপুটটাকে নিচ্ছি, আমাদের কি ছিল ডেটা সেটের মধ্যে? ডেটা সেটের মধ্যে ছিল আর অথবা এম, তাই তো? আর অথবা এম ছিল। তো এইটা যখন আমরা রান করতে যাব, তখন অবশ্যই আমাদেরকে 1 আর 0-তে কনভার্ট করতে হবে। একটা জিনিস খেয়াল করবেন, এটা যদি মাল্টি ক্লাস ক্লাসিফিকেশনের প্রবলেম হতো, তাহলে কিন্তু আমাদেরকে যেটা করতে হতো, সেটা আমাদের ওয়ান হট ইনকোডিং করতে হতো। ওয়ান হট ইনকোডিং করলে আমাদের কি হয়, আমাদের 0 আর 1-এ কনভার্ট হয়ে যায় বিভিন্ন লেভেল গুলা। কিন্তু এখানে আমাদের শুধুমাত্র দুইটাই লেভেল, অতএব এখানে লেভেল এনকোডার করলেও কাজ হয়ে যাবে। কোনো একটা, হয় আর 1 হবে না হলে 0 হবে, আর -1 হবে না হলে 0 হবে, যে কোনো দুইটা স্টেটে এটা চলে আসবে। তো এখানে ওয়ান হট ইনকোডিং দরকার নাই। ওয়ান হট ইনকোডিং আমরা মাল্টি ক্লাস ক্লাসিফিকেশনের জন্যই করব। আর বাইনারি ক্লাসিফিকেশনের জন্য আমরা হচ্ছে লেভেল এনকোডার করতে পারি এখানে, যেহেতু দুইটা লেভেল। তো আমরা যদি আগের জায়গাটায় ফিরে যাই, তাহলে এখানে আমরা এই যে ইনকোডার, লেভেল ইনকোডার করে আমরা এই যে ওয়াই যে আউটপুট, এই আউটপুটটাকে, যেহেতু আর এম এই দুটাকে আমরা ইনকোড করতে যাচ্ছি, সেটাকে আমরা ফিট করছি। তারপরে আমরা ট্রান্সফর্ম করে আমাদের এই যে ইনকোডেড ওয়াই এর মধ্যে কিন্তু ভ্যালু পাবো আমরা 1 আর 0। আপনি যদি এটা প্রিন্ট করে দেখেন, আপনি দেখতে পারেন, প্রিন্ট করে দেখলে এখানে কিন্তু আপনার 1 আর 0 ভ্যালু দেবে। আমরা আগে দেখলে কিন্তু পাইতাম এম অথবা আর, এম এবং আর। আর এখন যদি আমরা ইনকোড করে দেখি, এই ইনকোডের ওয়াইটা দেখি, এটা কিন্তু 1 আর 0 ভ্যালুটা দেখাবে। এই ছিল মোটামুটি, আমরা ডেটা সেটটাকে ইনপুট নিলাম, ইনপুট নেওয়ার পরে আমরা হচ্ছে আউটপুটটাকে, ইনপুট আউটপুটকে ভাগ করলাম, করে আউটপুটটাকে আমরা হচ্ছে লেভেলে নিয়ে আসলাম 1 আর 0-তে। এরপরে হচ্ছে আমরা একটা বেসলাইন মডেল দাঁড় করাইলাম, যে এই বেসলাইন মডেলের মধ্যে দেখেন, এই বেসলাইন মডেলের মধ্যে আমরা হচ্ছে সিকোয়েন্সিয়াল, নর্মালি আমরা মাল্টিলেয়ার পারসেপ্ট্রনের লেয়ার গুলো কনস্ট্রাকশন করানোর সময় যে কাজগুলো করি আর্কিটেকচারাল ডায়াগ্রাম তৈরি করার জন্য, ডিজাইন করার জন্য, এখানে হচ্ছে আমাদের যে দুইটা লেয়ার আছে, অ্যাক্টিভ লেয়ার দুইটা, একটা হিডেন লেয়ার আর একটা হচ্ছে আউটপুট লেয়ার। হিডেন লেয়ারের নোড হচ্ছে 60টা, ইনপুট ডাইমেনশন কত? 60। 60 এখানে আমরা বললামই এই ডেটা সেটের ইনপুট কলাম হচ্ছে 60টা, মানে ডাইমেনশন 60টা, ইনপুট ডাইমেনশনের জন্য আমরা এখানে দিয়েছি 60। ওকে। তো এখানে হচ্ছে ইনপুট ডাইমেনশন 60, আর এখানে ইনপুট লেয়ারে নাম্বার অফ নোড 60, ডাইমেনশন মানে 60 ইনপুট নোড। আর হিডেন লেয়ারে নোড হচ্ছে 60টা, মানে ইনপুটেও লেয়ারে নোড 60টা, হিডেন লেয়ারেও নোড 60টা। ঠিক আছে। আর কার্নেল ইনিশিয়ালাইজার, এটা নর্মালি আমরা জানি যে এটা আমরা কার্নেলকে ইনিশিয়ালাইজ করার জন্য কোন ধরনের মেথড ইউজ করবো, এখানে নর্মালটা ইউজ করা হচ্ছে, আপনি ইচ্ছা করলে অন্যটা ইউজ করতে পারেন।
অ্যাক্টিভেশন ফাংশন, এটা হিডেন লেয়ারের যে অ্যাক্টিভেশন ফাংশন সেটা হচ্ছে রেল ইউজ করা হচ্ছে। এরপরে হচ্ছে আউটপুট লেয়ারে, যেহেতু এটা বাইনারি ক্লাসিফিকেশন, অতএব আমরা কি করব, এখানে অবশ্যই থাকবে 1। মাল্টি ক্লাসের ক্ষেত্রে যতগুলো ক্লাস ততগুলো বসাবো, কিন্তু আমাদের এখানে যেহেতু বাইনারি ক্লাসিফিকেশন, এটা 1 হবে। কার্নেল ইনিশিয়ালাইজার, এটা নরমাল, অ্যাক্টিভেশন সিগময়েড। এই হচ্ছে আমাদের কনস্ট্রাকশন ডায়াগ্রাম। এরপরে আমি কি এটা ছবিতে একটু এঁকে দেখাবো কি হলো। যদি এটা আমরা ছবি দিয়ে আঁকি তাহলে কি হবে আমি একটু বলি। তো আমাদের হিডেন হচ্ছে, লেয়ার 60 কেন ধরলাম? হিডেন লেয়ার কি ডিফল্ট কোনো আছে নাকি? না না, এইটা এইটা আপনার ইচ্ছা, আমি দেখাচ্ছি। মানে এখানে ইনপুট যেহেতু 60টার জন্য হিডেন লেয়ার এটা 60টা। ভ্যারি করাতে পারেন, এটা আপনার মডেলের উপর ডিপেন্ড করবে। যেমন আমি এটা দেখাই আপনাকে, এরপরে কিন্তু ভেরিয়েশন আছে, বুঝতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 60টা ইনপুট লেয়ার, এবং এইখানে আমাদের হচ্ছে 60টা হিডেন লেয়ার। 60টা হিডেন লেয়ার। আর আউটপুট লেয়ারের নোড হচ্ছে একটা, আউটপুট লেয়ারের নোড হচ্ছে একটা। এই হচ্ছে আমাদের আর্কিটেকচার। অ্যাক্টিভেশন রেলু হচ্ছে নেগেটিভ ভ্যালু পজিটিভ করে না? হ্যাঁ, অ্যাক্টিভেশন রেল হচ্ছে নেগেটিভ ভ্যালু রাখবে না, নেগেটিভ গুলোকে পজিটিভ বানাবে ফেলবে। এই আমি যদি ডায়াগ্রামটা তৈরি করি, এরকম সবগুলো ফুললি কানেক্টেড, এইভাবে সবগুলো তৈরি হবে। এইভাবে সবগুলো কানেক্টেড অবস্থায় থাকবে, আমি পার্শিয়ালি দেখালাম আর কি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এটা ডায়াগ্রামের অবস্থা। এটা হচ্ছে আমাদের ডায়াগ্রাম। আমরা এটাকে, এটা হচ্ছে আমাদের ইনপুট লেয়ার, এইটা হচ্ছে আমাদের হিডেন লেয়ার, এইটা হচ্ছে আমাদের আউটপুট লেয়ার, এই হচ্ছে আমাদের মোট লেয়ারের সংখ্যা। এখানে এখানে অ্যাক্টিভ লেয়ার কিন্তু দুইটা, অ্যাক্টিভ লেয়ার দুইটা, মানে একটা হিডেন লেয়ার, একটা আউটপুট লেয়ার। আর ইনপুট লেয়ারের নাম্বার অফ নোড 60টা, এখানে যে 60টা দেখাচ্ছে। আর এখানে করসপন্ডিং অ্যাক্টিভেশন ফাংশন, এটা হিডেন লেয়ারের এখানকার অ্যাক্টিভেশন ফাংশন গুলো হচ্ছে রেলু, আর আউটপুট লেয়ারের এখানকার অ্যাক্টিভেশন ফাংশনটা হচ্ছে সিগময়েড। এই হচ্ছে আমাদের টোটাল স্ট্রাকচার আমরা এখানে দাঁড় করাই। এরপরে আমরা কম্পাইল করব। কম্পাইল করার জন্য লস ফাংশন আমাদের হচ্ছে, যেহেতু এটা বাইনারি ক্লাসিফিকেশন, এখানে হবে বাইনারি ক্রস এন্ট্রপি। আর অপটিমাইজার আমরা অ্যাডাম ইউজ করছি, ডিফল্ট অ্যাডামই আমরা সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করি। আর আমরা অ্যাকুরেসি মেজার করতে চাচ্ছি, যেহেতু এটা ক্লাসিফিকেশন, আমরা অ্যাকুরেসি মেজার করব। এই হচ্ছে মোটামুটি আমাদের মডেলের স্ট্রাকচারটা। এটা হচ্ছে একটা ফাংশনের মধ্যে নেওয়া, যেন আমরা এটাকে কল করলে সে রিটার্ন করে একটা মডেল দেয়, স্ট্রাকচারটা থ্রো করতে পারে। এই হচ্ছে আমাদের মডেলের স্ট্রাকচার আমরা ডিফাইন করলাম। এরপরে দেখেন, এইখানে খেয়াল করেন, এইখানে আমরা যখন করলাম মডেল, এই যে কেরাস ক্লাসিফায়ার বিল্ড এফএন ক্রিয়েট বেসলাইন, এর মানে হচ্ছে আমরা এই কেরাস ক্লাসিফায়ারের মধ্যে আমাদের এখানে কি উদ্দেশ্য ছিল, আমরা কিন্তু এর আগে করেছি, সেটা হচ্ছে sklearn লাইব্রেরির সাথে কেরাসকে আমরা ইন্টিগ্রেট করব। তো এখানে যখনই ইন্টিগ্রেট করতে যাব, আমাদের এই যে কেরাস ক্লাসিফায়ারটাকে আমরা এই মেথডটাকে ইউজ করব। তো এখানে বিল্ড এফএন মানে হচ্ছে যে ক্রিয়েট বেসলাইন, এই বেসলাইনের এই মডেলটা, মানে আমাদের মডেলটা কি, মডেলটা এখানে আমরা কিন্তু পুরো কাস্টম মডেল তৈরি করলাম। আমাদের এর আগে যে ট্র্যাডিশনাল মেশিন লার্নিং অ্যালগরিদম ছিল, সেখানে কিন্তু আমাদের এইভাবে এত কাস্টমাইজ করা যেত না, আমরা যতটা মাল্টিলেয়ার পারসেপট্রনে করতে পারি, নিউরাল নেটওয়ার্কে করতে পারি। এখানে পুরাটাই আমাদের কাস্টমাইজ, আমরা যা ইচ্ছা তাই করতে পারি কিন্তু আসলে। তো ওইটাই হচ্ছে আমরা এখানে মডেলটা ক্রিয়েট করলাম, ইপক চালাবো 100, ব্যাচ সাইজ হচ্ছে 5। এই হচ্ছে মোটামুটি আমাদের মডেল। এখন হচ্ছে কে ফোল্ড, আমরা স্টে ফিড কে ফোল্ড ইউজ করছি, 10 ফোল্ডের, নাম্বার অফ ফোল্ড 10। আর এখানে আমরা একটা র্যান্ডম স্টেট দিলাম 42, এর কারণ হচ্ছে যে কোনো আপনি বসাতে পারেন, এটা 42 হতে পারে, যে কোনো হতে পারে, বাট র্যান্ডম স্টেট আমরা এখানে ডিফাইন করে দিলাম, কারণ আমরা কম্পারিজন করবো একটা প্রজেক্টের ক্ষেত্রে, এটা কিন্তু খুব জরুরি। কেননা আপনি একটা বেজ লাইন মডেল করছেন, বেজ লাইনের পরে আরেকটা মডেল করবেন, মানে কম্পেয়ার করবো একটার পর একটা। এখানে এই প্রজেক্টে মোট 3-4টার মতো মডেল আছে।
তো হচ্ছে আমরা এই মডেলটা কিন্তু চেঞ্জ করবো। ওই যে একজন কোয়েরি করলেন যে স্যার এখানে 60টা কেন, তো 60টা জায়গায় কম বেশি হলে কি হতো, বা আমরা আরো লেয়ার যদি হিডেন লেয়ার বাড়াই তখন কি হবে, আমরা যদি শ্যালো নেটওয়ার্ক করি কি হবে, ডিপ করলে কি হবে। তা আমরা হচ্ছে এই যদি আমরা র্যান্ডম স্টেটটাকে ঠিক রাখি তাহলে কিন্তু আমরা কম্পারিজনটা বুঝতে সুবিধা হবে, তাছাড়া কিন্তু এলোমেলো অ্যান্সার দেবে, মানে সে প্রতিবার নতুন করে ইনিশিয়ালাইজ করবে সবকিছু। তো সেই জায়গাটাকে ঠিক করার জন্য আমরা কিন্তু এখানে র্যান্ডম স্টেট 42 দিয়েছি। যে কোনোটা দিতে পারেন, বাট র্যান্ডম স্টেট আপনাকে ডিফাইন করতে হবে। আপনি র্যান্ডম স্টেট দিয়ে 10ও দিতে পারেন, সে তার স্প্লিট পয়েন্ট গুলো ঠিক রাখবে। এরপরে আমরা যদি রেজাল্টটাকে তৈরি করতে চাই, বের করতে চাই ক্রস ভ্যালু স্কোর দিয়ে, এই যে মডেল, এই মডেল মানে এই মডেল যেটা হচ্ছে আমরা এতক্ষণ ধরে কাস্টমাইজ করলাম সেটা। এক্স হচ্ছে ইনপুট, ইনপুট মানে হচ্ছে আমাদের এইখানে যে ইনপুটটা ছিল সেই ইনপুট, ঠিক আছে। আর এখানে ইনকোডেড ওয়াই, ইনকোডেড ওয়াই মানে হচ্ছে এই যে আমরা এখন এই যে ইনকোডেড ওয়াই, এটা কিন্তু ওয়াই না, নট অনলি ওয়াই, দিস ইজ ইনকোডেড ওয়াই। তার মানে আমরা যে লেভেল ইনকোডার করে 1 আর 0 পাইলাম সেটা। আর সিবি হচ্ছে কে ফোল্ড, আমরা এখানে যে স্প্লিট গুলো করছি সেই স্প্লিট পয়েন্ট। এখানে যেহেতু আমরা কে ফোল্ড করছি তার মানে আমাদের এখানে কে ফোল্ড 10 ছিল, 10টা রেজাল্ট বের হবে। আমরা যদি এখন 10টা রেজাল্টকে বের করতে চাই, যে ফর এক্স ইন রেজাল্ট প্রিন্ট এক্স এভারেজ রেজাল্টটা তারপরে আপনাকে বের করে দিবে। আমরা যদি এটাকে রান করি, আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে এটা কিন্তু রান করে রেখেছি, আপনারা রান করতে পারেন, সমস্যা নাই। রান করলে এই যে প্রতি 10টাই এই যে প্রথমটা রেজাল্ট যা এভাবে 10 বার রেজাল্ট দিচ্ছে, এবং আমরা যদি এভারেজ নিই 79.8% অ্যাকুরেসি দেখাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে বেসলাইন মডেল। এখন বলেন এটা বুঝতে কোনো অসুবিধা আছে কিনা। আমরা প্রজেক্টে কিন্তু জাস্ট কেবল একটা ফার্স্ট মডেল ডেভেলপ করেছি, আমরা এটাকে কিন্তু এখন অ্যাকুরেসি বাড়ানোর চেষ্টা করবো, কিন্তু এতটুকু বুঝতে কোনো প্রবলেম আছে কিনা এই জায়গায় একটু খেয়াল করবেন। এই ভার্সনটাই নতুন ভার্সনের জন্য এটা কিন্তু এসসিআই কেরাস ডট র্যাপার্স এটা কিন্তু লাগবে। আগেরটাই ছিল কেরাস ডট র্যাপার্স ডট এসকে লার্ন, ওটা কিন্তু কাজ করবে না। যারা নতুন অ্যানাকোন্ডা ইনস্টল করেছেন নতুন ভার্সনে তাদের জন্য এসিআই কেরাস ডট র্যাপার্স এটা আসবে কেরাস ক্লাসিফায়ারের জন্য। ওকে, এখন বলেন এইটা বুঝতে কোনো অসুবিধা আছে কিনা এতক্ষণ পর্যন্ত যা বললাম এই কোডিং এর ক্ষেত্রে, বেসলাইন কোডিং এর ক্ষেত্রে। কারো কোনো কোয়েরি? স্যার আউটপুট কয়টা আসছে এখানে? আউটপুট 10টা আসবে, যেহেতু ফোল্ড 10টা, 10টা নাই দেখেন, হ্যাঁ 10টা, সরি। 10টাই থাকবে। ফোল্ড কমিয়ে দিলে কম হবে, বাড়িয়ে দিলে বাড়ানো যাবে। ঠিক আছে এ পর্যন্ত? জি স্যার। ওকে, আমরা এখন দেখেন আমরা কিন্তু এইটাই করলাম, এই যে 11.7 এটা বেসলাইন মডেলটা দাঁড় করালাম। এরপরে দেখেন ইমপ্রুভ পারফরমেন্স উইথ ডেটা প্রিপারেশন। এখন ডেটা প্রিপারেশনের উপরে কাজ করা হচ্ছে, যেমন স্ট্যান্ডার্ডাইজ বা নর্মালাইজ এরকম কিছু করে কাজ করা হবে। এখানে যেটা করা হচ্ছে এটা স্ট্যান্ডার্ড স্কেলার ইউজ করছে, ওই কোডিং এর উপরে আমরা স্ট্যান্ডার্ড স্কেলার ইউজ করব। এখন স্ট্যান্ডার্ড স্কেলার ইউজ করলে কি হয়, নর্মালি আমরা সবাই জানি যে এখানে আমাদের একটা পাইপলাইন ইউজ করা হচ্ছে। এই যে স্ট্যান্ডার্ড, প্রথমে স্ট্যান্ডার্ড স্কেলার করব, তারপরে আমরা হচ্ছে কেরাস ক্লাসিফায়ার ইউজ করব, সরি, হ্যাঁ কেরাস ক্লাসিফায়ার মেথড ইউজ করব, কিন্তু আমরা এখানে এই যে মাল্টিলেয়ার পারসেপ্ট্রন ইউজ করব। এইটা করে কি রেজাল্ট হচ্ছে আমি এটাও করে রেখেছি আপনাদের বোঝার সুবিধার জন্য, আপনারা রান করবেন অবশ্যই। তো স্ট্যান্ডার্ডাইজ করার পরে রেজাল্টের কি অবস্থা হচ্ছে, এইটা কিন্তু সেইটা বাইনারি ক্লাসিফিকেশন উইথ সোনার ডেটা সেট স্ট্যান্ডার্ডাইজড। স্ট্যান্ডার্ডাইজড এর জন্য আমরা এখানে কি করতে পারি, এই যে এই নতুন এইটা আসবে স্ট্যান্ডার্ড স্কেলার, আমরা এই ক্লাসটাকে ইম্পোর্ট করব এই যে এসকে লার্ন প্রিপোজিশন থেকে, আমরা এটা জানি। আর তারপরে পাইপলাইনটা আসবে। হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা ওয়ার্নিং যেভাবে করলাম ডেটা সেটটাকে নিলাম আগের কোডিং এর মতো, আউটপুটটাকে আমরা হচ্ছে লেভেল এনকোডার দিয়ে 1 আর 0 তে কনভার্ট করে ফেললাম। এরপরে হচ্ছে আমরা ওই মডেলটাকে আগের মতোই, কিন্তু মডেল কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। ইনপুট ডাইমেনশনও 60, মানে ইনপুট লেয়ারের নাম্বার অফ নোড 60, হিডেন লেয়ারও নাম্বার অফ নোড 60, আউটপুট লেয়ারের নাম্বার অফ নোড 1। এরপরে আমরা কিন্তু এখানে একটা পাইপলাইন ইউজ করব, সরি এখানে পাইপলাইন ইউজ করব। এই পাইপলাইনটা দেখেন, এই যে এখানে দেখেন যদি আমরা পাইপলাইনটা ইউজ করি তাহলে এখানে প্রথমে হচ্ছে স্ট্যান্ডার্ড স্কেলার, তারপরে হচ্ছে এই যে কেরাস ক্লাসিফায়ার। আই কিন্তু এটা ছিল না, আমরা স্ট্যান্ডার্ড স্কেলার ইউজই করি নাই, শুধু কেরাস ক্লাসিফায়ার দিয়ে কাজ ছেড়েছি। এখানে স্ট্যান্ডার্ড স্কেলার ইউজ করলাম, আমরা এস্টিমেটরস এর মধ্যে এটা ঢুকিয়ে দিলাম, তারপরে এস্টিমেটরস এর মধ্যে আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড স্কেলার দিলাম, তারপরে হচ্ছে এই আমাদের মডেলটাকে ইম্পোর্ট করে দিয়ে দিচ্ছি। এরপরে পাইপলাইন এর মধ্যে আমরা এস্টিমেটরটাকে ঢুকিয়ে দিলাম, তারপরে কে ফোল্ড আগের মতোই 10 ফোল্ড করলাম র্যান্ডম স্টেট। ওখানে যদি 42 দেন এখানে 42 দিতে হবে, ওখানে 30 দিলে এখানেও 30 দিতে হবে, ওখানে 20 দিলে এখানেও 20 দিতে হবে, কারণ রেজাল্ট কম্পেয়ার করার জন্য আমরা আগেরটার সাথে এটার কম্পেয়ার করছি।
কারণ এখানে স্ট্যান্ডার্ড স্কেলার ইউজ করে আগেরটা থেকে কি ভেরিয়েশন হচ্ছে সেটা জানার জন্য। ওকে, তো এখানে হচ্ছে এরপরে রেজাল্ট আগের মতোই, আমরা ক্রস ভ্যালি স্কোর এখানে মডেল না দিয়ে আগে কিন্তু দিয়েছিলাম মডেল, মডেলে শুধু একটাই ক্লাস ক্লাসিফায়ারের যে অংশটা ছিল সেটা। এখন কিন্তু আমরা স্ট্যান্ডার্ড স্কেলার করার পরে ক্লাস ক্লাসিফায়ার এটা দিচ্ছি। তারপরে নর্মালি ইনপুট এক্স ইনপুটেড ওয়াই আগের মতোই, তারপরে রেজাল্টকে আমরা ডিসপ্লে করছি। যদি আমরা এটা করি স্ট্যান্ডার্ড স্কেলার করে, যদি আমরা ক্লাসিফায়ার ইউজ করি, তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে কত বলেন তো? এইটা ছিল কি বেজ লাইন না? একটু, বেসলাইনে 70 সামথিং ছিল। হ্যাঁ বেজ লাইনে ছিল 79.80, তাই না? এই যে হ্যাঁ, তারপরে আর এখানে স্ট্যান্ডার্ড আমরা স্কেলার, 87। হ্যাঁ স্ট্যান্ডার্ড স্কেলার ইউজ করে দেখেন কতখানি বেড়েছে, 86 চলে আসছে এভারেজ, এবং কোনো কোনো ক্ষেত্রে কিন্তু 1 রেজাল্ট দিচ্ছে, মানে 100%। 100 তো পসিবল না স্যার। পসিবল? কেন পসিবল না? এটা না, টোটালটাই ডিপেন্ড করছে। পসিবল অনেক সময় দেখায়, কিন্তু 100 কিন্তু তো। রিয়েল লাইফে আসলেই পসিবল হওয়া খুব কঠিন। এখানে আমরা যে ডেটা সেটটা ইউজ করছি এটা হয়তো খুবই ছোট একটা ডেটা সেট, ওইরকম ভেরিয়েশন নাই, সেই কারণেই হচ্ছে। রিয়েল লাইফে কিন্তু হওয়াটা খুব কঠিন। আর এখানে কি ফিচার এক্সট্রাকশন করা করা যাবে? আপনি ইচ্ছে করলে ফিচার ফিচার এক্সট্রাকশন তো আমরা এখানে করাই আছে, ফিচার এলিমিনেশন করা যেতে পারে, পিসিএ ইউজ করা যেতে পারে, বা ডাইমেনশনালিটি রিডাকশন করা যেতে পারে, করে দেখতে সেক্ষেত্রে কি হবে। স্যার ফিচার এক্সট্রাকশনে যে আমরা আগে পড়েছিলাম যে পাইপলাইন ইউজ করে যে হ্যাঁ করতে আহ, পারেন, যেভাবে ইচ্ছা আপনি করতে পারেন। পাইপলাইন তো জাস্ট একটা মেথড, আপনি ওইভাবে করতে পারেন, অন্যভাবে করতে পারেন, তবে ফিচার এক্সট্রাকশন যদি করেন তাহলে যে স্ট্যান্ডার্ড স্কেলের পরে আপনাকে করতে হবে। মানে আচ্ছা ফিচার স্যার, ফিচার ওই আমাদের আমি একটু বলি, বইয়ের, ফিচার এক্সট্রাকশন না তো, ফিচার এলিমিনেশন অথবা ফিচার রিডাকশন। ফিচার তো জি অলরেডি স্যার, এক্সট্রাক্টেড হচ্ছেই, হ্যাঁ বলেন। জি স্যার, আমাদের ওই যে বইতে মেশিন লার্নিং উইথ পাইথন যে বইটা আছে, হুম হুম ওইটার মধ্যে যে স্যার ফিচার এক্সট্রাকশনের যে পাইপলাইনটা আছে ওখানে হুম ফিচার ইউনিয়ন, লজিস্টিক রিগ্রেশন, পিসিআর সিলেক্ট কে বেস দেওয়া আর কি। তো আমি কি পিসিআই সিলেক্ট কে বেস ছাড়া আরো যে দুইটা আছে আরএফই, করতে পারেন, রিকার্সিভ যেটা, করতে পারেন তারপরে রিকার্সিভ ফিচার এলিমিনেশন, তারপরে হচ্ছে চার স্কোয়ার টেস্ট দিয়ে করতে পারেন, পিসিএ দিয়ে ও, করতে পারেন। তবে মানে পিসিএটা পাইপলাইনে খুব ওগুলোও ভালো কাজ। ঢুকাইতে পারবো আমি হ্যাঁ এই? পাইপলাইনের ভিতর ঢুকিয়ে দিবেন, ঢুকে আপনি টেস্ট করে করে দেখবেন। ও আচ্ছা। আর স্যার এখানে যে লজিস্টিক রিগ্রেশনটা দাও, এটাই ফিক্সড, এটা থাকতে হবে তাই তো? লজিস্টিক রিগ্রেশন কোথায় আছে? স্যার ওই যে ফিচার এক্সট্রাকশনের যে পাইপলাইনটা সেটাতে আর কি। না 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 না, ফিক্সড কিছু নাই আসলে। মেশিন লার্নিং কোনো ফিক্সড বলতে কিছু নাই ওখানে। লজিস্টিক রিগ্রেশন তো আমরা টেস্ট করার জন্য দিয়েছিলাম, আমরা তো এখানে লজিস্টিক রিগ্রেশন ছিল আপনার ট্র্যাডিশনাল মেশিন লার্নিং অ্যালগরিদম। আমরা তো জি এখানে স্যার। করছি হলো, আমরা তো এটা করছি হচ্ছে আপনার নিউরাল নেটওয়ার্কের অ্যালগরিদম, আমরা তো ট্র্যাডিশনাল ইউজ করবোই না। আমাদের এই মডেলটাই তো হচ্ছে আসলে এখানে এই যে পাইপলাইন হয়ে গেল। দেখেন এটা আগে যে বেজ লাইন ছিল, সেই বেজ লাইনে কিন্তু আমরা এই যে মডেল, এই মডেলটা কেরাসের মধ্যে এই মডেলটাই তো এই মডেলের মধ্যে ঢুকিয়ে দিলাম, তাই না? জি স্যার। আপনি যদি ওই যে যেই কোডিং এর কথা বলছেন সেখানে কিন্তু এই মডেল সমান সমান কি লেখা ছিল বলেন তো? লজিস্টিক রিগ্রেশন, তাই তো? জি স্যার। জি স্যার। কিন্তু আমরা তো এখানে লজিস্টিক রিগ্রেশন ইউজ করছি না, আমরা তো কেরাস ক্লাসিফায়ার ইউজ করছি। ক্লাসিফায়ারের মধ্যে আমরা এই মডেলটা তৈরি করে দিলাম, নিউরাল নেটওয়ার্কের মডেল তৈরি দিচ্ছি। এখানে তো লজিস্টিক রিগ্রেশন হবে না, আমরা তো হচ্ছে এই মডেল ইউজ করব। তারপরে এইখানে তো বেজ লাইন ছিল, বেজ লাইনের পরে এখানে কি করলাম? বেজ লাইনের পরে এইখানে হচ্ছে আমরা এই মডেলের আগে আবার হচ্ছে ইনপুটটাকে প্রিপ্রসেস করে স্ট্যান্ডার্ড স্কেলার করে ওকে দিচ্ছি, রেজাল্ট ইমপ্রুভ করছে। এখন আপনি বলছেন যে স্যার তাহলে আমাদের এখানে ডাইমেনশন তো 60টাই থেকে গেল, আমি ওটাকে রিডাকশন করে কিরকম হতে পারে সেটা দেখতে চাই। তাহলে আপনাকে ইউজ করতে হলে এইখানে ইউজ করতে হবে। এখানে আপনি যদি স্টেমেটরস ডট অ্যাপেন্ড দিয়ে এখানে পিসিএ লিখেন তাহলে কিন্তু আপনার রেজাল্ট চলে আসবে। আমি কি বোঝাতে পারলাম? জি স্যার। আপনাকে কি করতে হবে এখানে? আপনি জাস্ট হচ্ছে এইখানে আপনি জাস্ট জাস্ট, অ্যাড করে দিলে হবে, কারণ হ্যাঁ আমরা এখানে পাইপলাইন জাস্ট ইউজ হচ্ছে করতেছি তো। পিসিএ পাইপলাইন দিয়ে, ও পরপর নিয়ে নেবে। হ্যাঁ এখানে পিসিএ ইউজ করলে এখানে আপনি কতগুলা পিসিএ এর প্যারামিটার নেবেন এটা লিখলেই শেষ ঝামেলা। বোঝা গেল? আর কিছুই লাগবে না। জি স্যার। হ্যাঁ এটা এটা করে দেখা যেতে পারে, এই প্রজেক্টে এটা নাই, এটা করে দেখা যেতে পারে, গুড আইডিয়া। তো এইটাতে কিন্তু আমরা স্ট্যান্ডার্ড দেখেন, আমরা কিন্তু হচ্ছে আমি ফিরে আসি, আমাদের বেসলাইন মেথডটা তৈরি করে আমরা পেয়েছি হলো 79.8। আর সেখানে আমরা হচ্ছে যদি স্ট্যান্ডার্ড স্কেলার ইউজ করি, প্রি প্রসেসিং করি, সেখানে কিন্তু রেজাল্ট ইমপ্রুভ হয়ে 86, অনেক ইমপ্রুভমেন্ট হচ্ছে। এইটা নিয়ে কোনো কোয়েরি আপনাদের কারো?
এটাতে কোনো কোয়েরি মনে হয় নাই, কারণ মেথড কিন্তু সব আগের। আমরা প্রজেক্টের ক্ষেত্রে কিভাবে ইউজ করব সেটা দেখাচ্ছি। আমরা আবার পিডিএফে ফিরে আসি। এরপরে দেখেন, এটা হলো থার্ড মডিফিকেশন ওই প্রজেক্টেরই। প্রথমে বেজ লাইন ছিল, সেকেন্ড মডিফিকেশন আর কি। প্রথমে বেজ লাইন ছিল, তারপরে আমরা হচ্ছে প্রিপ্রসেসিং টেকনিক ইউজ করলাম, স্ট্যান্ডার্ড স্কেলার। এরপরে বলছে আমরা হচ্ছে টিউনিং লেয়ার্স এন্ড নিউরনস ইন দ্য মডেল। আমরা লেয়ার এবং নিউরন চেঞ্জ করব, নাম্বার অফ নিউরন এবং লেয়ার কম বেশি করলে কি হতে পারে। তো এখানে বলছে ইভ্যালুয়েট এ স্মলার নেটওয়ার্ক, আমরা নেটওয়ার্কটাকে একটু ছোট করে দেখতে পারি কিনা। তো ছোট করে যদি দেখি, এখানে একটা লজিক বলছে, আমি ছোট করব না বড় করব। সেখানে বলছে যে আপনি একটু যদি দেখেন, এখানে দেখেন, এখানে বলছে আই সাসপেক্ট দ্যাট, মানে যিনি প্রজেক্ট করছেন উনি মনে করছেন যে, তিনি সাসপেক্ট করছেন দেয়ার ইজ এ লট অফ রিডান্ডেন্সি ইন দ্য ইনপুট ভেরিয়েবল ফর দিস প্রবলেম। ওই যে একটু আগে যিনি বললেন যে আমি একটু কমে দেখতে পারি কিনা, ওই জিনিসটা এখানে বলছে যে ইনপুট ভেরিয়েবল আসলে রিডান্ডেন্সি হওয়ার সম্ভাবনা ওনার কাছে মনে হচ্ছে বেশি। দ্য ডেটা ডিসক্রাইব দ্য সেম সিগন্যাল ফ্রম ডিফারেন্ট অ্যাঙ্গেলস, একই সিগন্যাল বিভিন্ন অ্যাঙ্গেলে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে বলে মনে হয় এই ডেটা সেটে। ঠিক আছে, পারহ্যাপস সাম অফ দিস অ্যাঙ্গেলস আর মোস্ট রিলেভেন্ট দেন আদার্স, অনেকগুলা অন্যের খুব কাছাকাছি। উই ক্যান ফোর্স এ টাইপ অফ ফিচার এক্সট্রাকশন বাই দ্য নেটওয়ার্ক বাই রিডিউসিং দ্য রিপ্রেজেন্টেশনাল স্পেস ইন দ্য ফার্স্ট হিডেন লেয়ার। এখানে বলছে যে প্রথম যে হিডেন লেয়ারটা আছে, হিডেন লেয়ার তো একটাই, আমরা এই হিডেন লেয়ারের সংখ্যা যদি কমিয়ে দিই, ইনপুট লেয়ারের সংখ্যা যদি 60টা থাকে, হিডেন লেয়ারের সংখ্যা যদি ধরেন কিছু কমিয়ে দিই, তাহলে এখান থেকে যেগুলো বেশি ইম্পর্টেন্ট ফিচার সেগুলো কিন্তু সে অ্যাট্রাক্ট করবে, অন্যগুলো ফেলে দেবে। এইটাই এখানে চিন্তা করে বলা হচ্ছে, ইন দিস এক্সপেরিমেন্ট উই টেক আওয়ার বেসলাইন মডেল উইথ 60 নিউরনস ইন দ্য হিডেন লেয়ার and reduce it by half of 30. এখানে ইনপুট লেয়ারের নাম্বার অফ নোড 60টায় রাখা হচ্ছে, হিডেন লেয়ারে নাম্বার অফ নোড 60 থেকে 30 আনা হচ্ছে। এইটা করলে কি, এইটা করলে কি হবে, এখানে আমরা একটু দেখবো রেজাল্ট কেমন হয়। এখানে দেখেন, তো এটা কি কমানো হবে কি ওইটার ওয়েটের উপরে, ডাব্লিউর মানের উপরে না কমানো না হবে? না, ডাব্লুর সাথে এটার কোনো সম্পর্ক নাই। ডাব্লু সে নিজের মতো নিজেই ডিফাইন করে নেবে, তো ওটা আমি তো কোন অ্যালগরিদমের কাজ। বেসিসে অর্ধেক কমাই দিব? এটার কোনো বেসিস নাই। এইটা ওই যে বললাম যে যিনি এই প্রজেক্টটা করছেন উনি চিন্তা করছেন যে এইখানে যতগুলা ডাটা দেওয়া আছে সেই ডাটাগুলা রিডান্ডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি মনে হচ্ছে ওনার কাছে। ওই জন্য উনি কি করছেন, এটা আসলেই সম্ভাবনা আছে কিনা বা হচ্ছে কিনা সেটা দেখার জন্য উনি যেটা করছেন সেটা, এইখানে আমাদের কি ছিল যে আমরা দুইটা মডেল ইউজ করেছি। সেটা হচ্ছে প্রথমে ইনপুট লেয়ারের নাম্বার অফ নোড ছিল 60টা, হিডেন লেয়ারের নাম্বার অফ নোড ছিল 60টা। তাহলে এখানে যদি 60টা থাকে, 60টা ইনপুট তো এখান থেকে ক্যাচ করছে, তাই না, প্রত্যেকটা অবজারভেশনের ক্ষেত্রে। ধরেন আপনি যখন এই অবজারভেশনটা চিন্তা করছেন, তাহলে এখানকার 60টা ইনপুট কিন্তু এখানকার যে নোড সেগুলা কিন্তু ক্যাপচার করছে। আবার এখান থেকে এখানে কিন্তু 60টা আসছে। এখন যদি এখানে 60টার জায়গায় আমরা যদি 30টা বসিয়ে দিই, তাহলে কি হবে, এই 60টার মধ্যে থেকে 30টা আসবে, তাই না। এবং এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এই 60টার যে নোডের যে মেজর ইনফরমেশন গুলা সেগুলা কিন্তু 30টা ক্যাপচার করবে। আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার। এই জন্যই এখানে কিন্তু ওই যে ফিচার রিডাকশনের কথা যিনি বললেন, আমরা কিন্তু এখানে সেটা করতে পারি, আলাদা করে ইউজ করার দরকার নাও হতে পারে, তবে করে দেখা যেতে পারে, ওটাও করে দেখা যেতে পারে। তবে এই যে ফিচার রিডাকশন উনি যেটা বলছেন যে ফিচার রিডাকশন করব, ফিচার রিডাকশন আমরা এখানেই কমিয়ে দিলে অটোমেটিক্যালি রিডাকশন হয়ে যাবে। যেমন দেখাই যে ধরেন এইটা, এটা হচ্ছে এইটা, আমরা হয়তো 30টা এখানে দিলাম। যদি 30টা দিই তাহলে কি হবে, সরি, 30টা দিলে কি হবে, এখানে 60টার ইনফরমেশন 30টায় আসছে, তাই তো। তাহলে কি হবে, 60টার যে মেজর ইনফরমেশন গুলা 30টার মধ্যে ঢুকবে। তার মানে কি, যেগুলা এলোমেলো ইনফরমেশন, যেগুলা রিডান্ডেন্ট ইনফরমেশন, সেগুলা কিন্তু ডিসকার্ড হয়ে বের হয়ে যাবে, যেগুলা ইম্পর্টেন্ট সেগুলোর কাছে আসবে। তারপরে এইখান থেকে আমার একটা নিউরন, আমি কি বুঝাতে পেরেছি, এটা মডিফাইড। তার মানে এখানে কিন্তু আমরা ফিচার ইলিমিনেট করছি। কি আপনি ক্লিয়ার তো নাকি? হ্যালো, বুঝতে পারছেন? জি স্যার, এটা ক্লিয়ার। আচ্ছা, এখন দেখেন এইটাতে যদি আমরা করি, এখানে
জাস্ট মডিফিকেশনটা কি দাঁড়াবে? তা আমরা হচ্ছে এইখানে ইনপুট লেয়ার আগে যেমন 60 ছিল, এখানে 60 আছে। হিডেন লেয়ার 60 জায়গায় এখানে আমরা 30 যদি ইউজ করি, তাহলে কি হবে? এখানে যে রিলেভেন্ট ইনফরমেশন গুলা বা যে রিডান্ডেন্ট ইনফরমেশন গুলা ছিল সেগুলা কিন্তু ইলিমিনেট হবে, এবং যেগুলা ইম্পর্টেন্ট ইনফরমেশন সেগুলাই শুধুমাত্র ইনপুট থেকে হিডেন লেয়ারে ঢুকবে। তো এটা যদি আমরা করি, এখানে এটা দেখেন, এটা হচ্ছে এই যে স্ট্যান্ডার্ডাইজ করলাম। প্রথমে তো বেসলাইন ছিল, তারপরে স্ট্যান্ডার্ডাইজ করে আমরা 86 পাইলাম, সেটার উপরে স্মলার, মানে আমরা হিডেন লেয়ারের নাম্বার অফ নোড কমিয়ে ফেলতে চাই। কোডিং এর কোথাও চেঞ্জ হবে না, শুধু এক জায়গায় ছাড়া, সেটা হলো আমরা এই যে এই জায়গাটাই 60 জায়গায় জাস্ট 30। আর কি ছিল? এখানে 60 ছিল, 30 করে দিলাম। তারপরে হিডেন লেয়ারের নোড হচ্ছে 30টা। এইটা দিয়ে যদি রান করি, তাহলে রেজাল্ট আসছে এভারেজ 87.95। আগে যেটা ছিল 86.54, এটা আসছে 87.95, মানে 1%-এর উপরে বেড়েছে আর কি। ঠিক আছে, এটা হলো সেকেন্ড মডিফিকেশন করলাম। এরপরে থার্ড মডিফিকেশন একটা আছে এই প্রজেক্টের, সেটা একটু দেখাই। আমরা যদি বইয়ের সাথেই মিল করি, ইভ্যালুয়েট লার্জ নেটওয়ার্ক, নেটওয়ার্কটাকে বাড়ানো হচ্ছে। বাড়ানো মানে হচ্ছে কি করা হচ্ছে দেখেন, 60 ইনপুট লেয়ারের নোড, হিডেন লেয়ারে 60টা, আর নতুন একটা হিডেন লেয়ার 2 নেওয়া হচ্ছে, সেটাতে 30টা। মানে আগের ছিল 60, 30, তারপরে 1, আর এখন হচ্ছে 60 তো ইনপুট লেয়ার, তারপরে মধ্যে আরেকটা তোমার লেয়ার আগে বাড়ানো হিডেন হচ্ছে। লেয়ার ছিল একটা, এখন দুইটা। এখন হলো 2টা, প্রথমটা হলো 60টা, দ্বিতীয়টা হলো 30টা। আমরা যদি এই কনস্ট্রাকশনটা একটু দেখি তাহলে কি হবে, এইটা যদি দেখি তাহলে এখানে আমরা যদি কনস্ট্রাকশনটাকে একটু তৈরি করি, যদি এইভাবে, আমি জাস্ট বোঝানোর জন্য আঁকাচ্ছি। সরি, তো সাধারণত এইখানে প্রবলেম হবে না, কিন্তু আমাদের যদি এরকম হিডেন লেয়ার অনেকগুলা থাকে, যদি লেয়ারের সংখ্যা যদি বেশি থাকে, মানে দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, সেক্ষেত্রে ব্যাকওয়ার্ড প্রপাগেশন, ফরওয়ার্ড প্রপাগেশনের ওই সময় তো প্রবলেম হবে, সময়ও বেশি লাগবে। অনেক সময় বেশি লাগবে, হিউজ সময় বেশি লাগবে, শুধু একটু না, হ্যাঁ, অনেক সময় বেশি লাগবে। এই যে এইভাবে তাহলে প্রতিবার মানে হ্যাঁ, ওয়েট আপডেট করতে করতে আবার অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ। তো এইখানে দেখেন আমরা কি করলাম, তাহলে আমাদের ইনপুট এটা হলো আমাদের হিডেন লেয়ার, এটা হিডেন লেয়ার, এটা হচ্ছে 1, এটা হচ্ছে হিডেন লেয়ার 2, এটা হচ্ছে আউটপুট লেয়ার, আর এটা হলো ইনপুট লেয়ার। তাহলে ইনপুট লেয়ারের নাম্বার অফ নোড হচ্ছে 60, হিডেন লেয়ারের নাম্বার অফ নোড হচ্ছে 60, 1-এ, হিডেন লেয়ার 2-তে নাম্বার অফ নোড হচ্ছে 30, আউটপুট লেয়ার একটা। এইটা যদি কনস্ট্রাকশন হয়, এখানে কিন্তু এইটাই বলছে যে এই কনস্ট্রাকশনটা আমরা চালিয়ে দেখবো, মানে আরেকটু ডিপার নেটওয়ার্কে যাচ্ছে। আগে তো ছিল শ্যালো নেটওয়ার্ক, প্রথমে ছিল বেজ লাইনে একবারে শ্যালো 60, 61, দ্বিতীয়তে আমরা কিন্তু ওই নেটওয়ার্কে রাখলাম, রাখার পরে স্ট্যান্ডার্ডাইজ করলাম। তৃতীয়তে আমরা 60 থেকে হিডেন লেয়ারের নাম্বার অফ নোড 30-তে আনলাম, 1% ইমপ্রুভ হয়েছে। এখন বলছে যে আমরা ডিপ করবো আর, তার মানে হচ্ছে ইনপুট লেয়ারের নোড হচ্ছে 60, হিডেন লেয়ার 1 এর নাম্বার অফ নোড হচ্ছে 60, হিডেন লেয়ার 2 তে নাম্বার অফ নোড হচ্ছে 30, আউটপুট একটা। এইটা করলে কি হবে দেখেন তো, এটা কিন্তু এখানে যেটা বলা আছে যে এটা 60 ইনপুট, 60, 30, 1 আউটপুট, এইটা যদি করি আমরা, তাহলে কোথাও চেঞ্জ হবে না, শুধু একটা নতুন লাইন অ্যাড হবে, এইটা, এই যে মডেল অ্যাড দেন 30, এটা হচ্ছে হিডেন লেয়ার 2 এর জন্য, এই যে এই লেয়ারটা অ্যাড করলাম সেটার জন্য। আর এই হিডেন লেয়ার 1-এ এই যে নোড 60টা, তার মানে আমাদের ইনপুট লেয়ারের নোড 60টা, হিডেন লেয়ার 1-এ নোড 60টা, হিডেন লেয়ার 2-তে নোড 30, 30টা।
এইটা যদি রান করি কে ফুল 10 দিয়ে কোথাও চেঞ্জ করি নাই, এইটার রেজাল্ট আসে 87.97। আই কত ছিল একটা হিডেন লেয়ার দিয়ে? একটা হিডেন লেয়ার দিয়ে ছিল হচ্ছে 87.95, এটা হচ্ছে 87.97, কিছুটা ইমপ্রুভ হয়েছে স্লাইটলি। তার মানে ডিপ নেটওয়ার্ক করে খুব বেশি বেনিফিট পাওয়াটা কঠিন। বোঝা গেল? এই প্রজেক্টে এখানে 4টাই মডিফিকেশন বলেছে, আরো কিন্তু অনেক মডিফিকেশন করার সুযোগ আছে। টিউন কিন্তু ঠিক মতো এখনো পুরোটা হয়নি। টিউন কিন্তু আমরা শুধুমাত্র এখানে লেয়ারে করলাম, লেয়ার আর নোডে। আমাদের এখানকার যে প্যারামিটার টিউন সেটা কিন্তু করাই হয় নাই, এই প্রজেক্টে নাইও। এই প্রজেক্টে শুধু এই পর্যন্তই বলা আছে, আমরা ইচ্ছা করলে করতে পারি। তাহলে এখানে আমাদের যদি একটু সামারাইজের দিকে আসি যে এই প্রজেক্টে কি হলো, এখানে আমরা হচ্ছে সোনার ডেটা সেট চালালাম। সেই সোনার ডেটা সেটে বেসলাইন যে মডেল ছিল, সেই মডেলে ইনপুট লেয়ারে নাম্বার অফ নোড ছিল 60, হিডেন লেয়ারে নাম্বার অফ নোড ছিল 60, আউটপুট লেয়ারে 1। সেটা দিয়ে আমরা রেজাল্ট পেয়েছি এভারেজ 79.8। তারপরে আমরা একই স্ট্রাকচার রাখলাম, শুধু এখানে স্ট্যান্ডার্ড স্কেলার প্রিপ্রসেসিং টেকনিক অ্যাপ্লাই করে সেটা রেজাল্ট পেলাম 86.54। তারপরে আমরা ওই স্ট্যান্ডার্ড স্কেলারের যে ফরম্যাটটা ছিল 86 এখানে কিন্তু হিউজ ইমপ্রুভ হয়েছে স্ট্যান্ডার্ড স্কেলার চালিয়ে। দেখেন সিম্পল একটা মেথড কিন্তু ইমপ্রুভ কত পার্সেন্ট? ইউজ 7% প্রায়। তারপরে এই স্ট্যান্ডার্ড স্কেলার এর উপরে আমরা যদি নেটওয়ার্কটাকে জাস্ট ছোট করি মানে হচ্ছে 60টা জায়গায় 30টা করি, তাহলে রিডান্ডেন্ট ইনফরমেশন গুলো চলে যাচ্ছে এবং সেই ক্ষেত্রে আমাদের 1% ইমপ্রুভ হচ্ছে। 1%ও কিন্তু কোনো কোনো ক্ষেত্রে অনেক বেশি, সেটা মাথায় রাখতে হবে। তারপরে আমরা নেটওয়ার্কটাকে আরেকটু ডিপ করলাম, সেটা হচ্ছে যে ইনপুট লেয়ারে নোট 60টাই থাকলো, একটা হিডেন লেয়ার বাড়িয়েছি, হিডেন লেয়ার 1 এর নাম্বার অফ নোট 60, হিডেন লেয়ার 2 তে নাম্বার অফ নোট 30, আউটপুট লেয়ারের নাম্বার অফ নোট 1। এটা যদি করি আমাদের রেজাল্টটা স্লাইটলি ইনক্রিজ হচ্ছে, যেটা আসলে নেগলিজেবল আসলে। তারপরে ডিপ করে খুব একটা লাভ নেই। এই হচ্ছে মোটামুটি আমাদের এই প্রজেক্ট। আমি কি বোঝাইতে পেরেছি কিনা, বা আপনাদের যদি কোনো কোয়েরি থাকে বা কোনো অবজারভেশন থাকে আমার সাথে শেয়ার করতে পারেন, বলেন। কোনো কোয়েরি বা কোনো অবজারভেশন বুঝতে পেরেছেন কি? জি স্যার, এটা স্মুথ আছে। তো আপনি এটা যদি একটু প্যারামিটার টিউন করে দেখা দিতেন এটার আরো জন্য। ভালো হওয়ার সম্ভাবনা থাকতে পারে, কারণ এখানে নিউরাল নেটওয়ার্কের তো প্যারামিটারের শেষ নাই। এখানে আমাদের হচ্ছে যে ইনিশিয়ালাইজার, অ্যাক্টিভেশন ফাংশন, এগুলা আমরা অপটিমাইজার এগুলা করে করে দেখতে পারি। ঠিক আছে? আর এখানে একটা জিনিস মাথায় রাখবেন, এই যে আমি দেখেন এখানে একটা বেসলাইন ছিল, বেসলাইনের উপরে কিন্তু আরো 3টা মডিফিকেশন চালিয়েছি। এইটা কিন্তু লাগবে র্যান্ডম স্টেপ, না হলে আপনি কিন্তু একটার সাথে আরেকটার কোনো মিল খুঁজে পাবেন না, এলোমেলো রেজাল্ট দিবে, আপনি কনফিউজড হয়ে যাবেন। ওই জন্য র্যান্ডম স্টেট এটা আপনাকে একটা ফিক্স করতে হবে, না হলে ডেটা সেটের স্প্লিটের পয়েন্ট ঠিক থাকবে না। ঠিক আছে? জি তারপরেও রেজাল্ট ভ্যারি করতে পারে। এই কার্নেল ইনিশিয়ালাইজারের জন্য নিউরাল নেটওয়ার্কে এই ইনিশিয়ালাইজার একবার এক এক রকম করে ঠিক করে, কারণ এটা র্যান্ডম ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে। এখানে হাত দেওয়া আসলে কিছু থাকে না, এখানে কিছুই করার নেই। আমাদের আমাদের যেটা করার ছিল সেটা হচ্ছে র্যান্ডম স্টেট আমরা ফিক্স করে ফেলেছি সব ক্ষেত্রে, সব প্রোগ্রামে কিন্তু র্যান্ডম স্টেট একটা একই 42 দিয়ে রেখেছি। আপনি অন্যটা দিতে পারেন, কিন্তু 4টার ক্ষেত্রে একই দিবেন। একটা প্রজেক্ট যখন আপনি এভাবে স্টেপ বাই স্টেপ কাজ করবেন, একটা ফিক্সড র্যান্ডম স্টেট দিয়ে দেবেন। ঠিক আছে? স্যার, এই প্রজেক্টের তো আমরা সাধারণত আমাদের যে মানে ডেটা সেটের যে ভ্যালু আছে হুম সেটাই আমরা ইনপুট আউটপুটে নিয়ে কাজ করছি, দেন হুম বেসলাইন দিয়ে করছি, দেন স্ট্যান্ডার্ডাইজ করছি, হুম তারপরে আমরা লেয়ার কম হুম বেশি করে দিছি। হুম কিন্তু এটাতে যদি আমরা ডাটা ক্লিনিং করতাম হুম সেই ক্ষেত্রে, এই যেমন এই ডেটা সেটটা কিন্তু ক্লিন। হ্যাঁ, এর ডেটা সেটটা ক্লিন। যদি ক্লিন না থাকে তাহলে আপনাকে ক্লিন করতে হবে, নাহলে তো আপনার অনেক ঝামেলা হতে পারে, হয়তো রানই হবে না প্রোগ্রাম, বা প্রোগ্রাম রান হলেও প্রোগ্রামের আউটপুট হয়তো খুবই মানে ওই লেভেলে থাকবে না। প্রথম কাজ হচ্ছে ডেটা সেটটাকে মেনটেন করা, ডেটা সেটটাকে ঠিকঠাক করা। যত ভালো করে ঠিক করা যাবে তত কিন্তু আসলে ভালো রেজাল্ট আসবে। এবং মানে সাধারণত আমরা কি ফিচার করি? সিলেকশন, ডাটা ক্লিনিং যেগুলো যা আছে সব আগে করে আসতে হবে। হ্যাঁ, করে আগে ফ্রেশ অবস্থায় আনতে হবে। যত ভালো করতে পারবেন তার উপরে কিন্তু রেজাল্ট তৈরি হবে। এটা পার্টটা কিন্তু খুবই জরুরি। এবং একটা জিনিসকে এখানে খেয়াল করেছেন কিনা আপনারা, দেখেন এখানে কিন্তু আমরা মডেলের যে আপনার হিডেন লেয়ার বাড়ালাম কমালাম, নাম্বার অফ নোড কমাইলাম বাড়ালাম, রেজাল্ট কত ইমপ্রুভ হলো? 1%। কিন্তু আমি যখনই এখানে হচ্ছে আপনার প্রি প্রসেসিং টেকনিক অ্যাপ্লাই করেছি স্ট্যান্ডার্ড স্কেলার, 7% কিন্তু ইমপ্রুভ করেছে বেস লাইনের থেকে।
এখন আপনি যদি প্রি প্রসেসিং ইউজ না করে শুধু হিডেন লেয়ার ইউজ করতেন তাহলে কি মুশকিল ছিল না? তার মানে হচ্ছে আমি বেজ লাইনেই যদি হিডেন লেয়ারের সংখ্যা আরো যদি 5টা বাড়াইতাম, তাও আমার খুব বেশি ইম্প্যাক্ট পড়তো না। এটা বলা মুশকিল, দেখতে হবে, আসলে বলা খুব কঠিন, তবে আশা করা যায় ইম্প্যাক্ট কম পড়তো। প্রি প্রসেসিং মানে আপনার ডেটা সেট পাওয়ার পরে ডেটা সেটটাকে রেডি করা, লার্ন করার উপযুক্ত করা, এটার জন্য ক্লিনিং থেকে শুরু করে যা যা দরকার ডেটা সেটে প্রি প্রসেসিং এর জন্য, সেটা খুব ভালো মতো করতে হবে। এই জায়গাটা কিন্তু প্রচুর কাজ করার সুযোগ আছে, এক্সপার্টাইজের কাজ আছে ওখানে। তারপরে ফিচার আপনি কত ভালোভাবে এক্সট্রাক্ট করতে পারছেন না, ডাইমেনশন রিডাকশন করবেন কিনা, সেগুলো আপনাকে মাথায় রাখতে হবে, তারপরে মডেলে আসবে। প্রত্যেকটা কিন্তু একটার সাথে একটা ডিপেন্ডেন্ট। আপনি মনে করলেন যে আপনি মডেলে খুব এক্সপার্ট, মডেল করে ফেললেন, এদিকে প্রি প্রসেসিং নিয়ে হাতে দিলেন না, এটা কিন্তু হবে না। আপনাকে প্রত্যেকটার সাথে আরেকটা একটা কিন্তু আরেকটার সাথে ইন্টিগ্রেটেড, আপনাকে প্রত্যেকটা নিয়ে কিন্তু কাজ করতে হবে। আপনি প্রি প্রসেসিং এ যদি আপনি ভালো রেজাল্ট না নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু পরে কিন্তু সেটা আসবে না। এই কারণেই কিন্তু আমি আপনাদের একটা ওই ইয়ে হয়ে গেছিল, আপনাদের প্রি প্রসেসিং হয়ে গেছিল, তারপরে কিন্তু আমি দেখিয়েছি ডেটা সায়েন্সে। স্যার এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, এইখানে যেহেতু স্ট্যান্ডার্ডাইজ ব্যবহার করা হয়েছে, তাহলে কি আমরা আলাদাভাবে আবার ফিচার সিলেকশন কি করা লাগবে? দেখেন, স্ট্যান্ডার্ডাইজ তো ফিচার সিলেক্টের অ্যালগোরিদম না, স্ট্যান্ডার্ডাইজ হচ্ছে প্রি প্রসেসিং এর অ্যালগোরিদম। আর ফিচার সিলেক্টের যে বিষয়গুলো আপনি এখানে বলতে পারতেন যে স্যার 60টা জায়গায় আমরা 30টা নিলাম, অলরেডি তো রিডাকশন করলাম, তাহলে কি পিসিএ ইউজ করব? করে দেখা যেতে পারে, কারণ পিসিএ কিন্তু সরাসরি কোনো ডাইমেনশনকে রিডাক্ট করে না। সে কি করে, ডাইমেনশনটাকে ছোট করে ফেলে। 60-এর জায়গায় যদি আপনি 30টা দেন তাহলে নতুন ডাইমেনশন কিন্তু 30টা তৈরি হবে, তাই না? হ্যাঁ পিসিএ ইউজ করে দেখা যেতে পারে। আমাদের এক্সপিরিয়েন্সে আমরা দেখেছি যে পিসিএ ইউজ করলে কিন্তু অনেক ক্ষেত্রে রেজাল্ট অনেক ভালো, ইউজ করে দেখা যেতে পারে। তাহলে স্যার, তাহলে অন্যান্য যে মেথড গুলো আছে ফিচার এক্সট্রাকশনের, ওগুলা থেকে পিসিএটাই বেটার, এটাই এটা কি আমরা? বেশি আসলে, এটা এভাবে বলাটা আসলে মুশকিল, যদিও এটা ডিপেন্ড করে আপনার ডেটা সেটের অবস্থার উপরে মেইনলি, বা মডেল কি ইউজ করছেন তার উপরে। তবে মোস্ট অফ দ্য কেসে পিসিএ, এলডিএ এগুলা বেশি ইউজ হয়, কারণ ওগুলা তো স্ট্যাটিস্টিক্যাল টেকনিক। আশা করছি পিসিএ ভালো রেজাল্ট দিবে আর কি, কিন্তু এভাবে বলার সুযোগ নেই, আপনাকে আসলে ইমপ্লিমেন্ট করে করে দেখতে হবে যে আপনার ডেটা সেটের জন্য কোনটা ভালো কাজ করছে। স্যার তাহলে ওই যে ফিচার এক্সট্রাকশনের যে একটা পাইপলাইন ইউজ করে মেশিন লার্নিং হ্যাঁ, এ যেটা দেখেছি, হ্যাঁ, ওইটা কি, মানে ওইটা তো একসাথে কয়েকটা মেথড ইউজ করতে, সিলেক্ট কে বেস, হ্যাঁ, পিসিএ হ্যাঁ, একসাথে, হ্যাঁ, ওখান থেকে ওইটা এটা করে দেখবেন আপনি প্যারালালি কোনটা ভালো কাজ করছে, যেটা ভালো কাজ করছে ওটা রেখে বাকিগুলো ফেলে দেবেন। ও আচ্ছা। মানে তার মানে এই এতদিন জানতে চাচ্ছিলাম, মানে স্যার ফিচার এক্সট্রাকশনের পাইপলাইনটা ইউজ করা ভালো হবে না সেপারেটলি আমি পিসিএটা বা আলাদা আলাদা করে সেপারেট দেখলাম করাটা, সিলেক্ট কে বেস? সেপারেট করলে আপনার কোডিং এর হ্যাজার্ড বাড়বে, আপনি পাইপলাইন ইউজ করলে বেস্ট আর কি। যেমন দেখেন যারা আসলে এমএল ইঞ্জিনিয়ার তাদের কাছে কিন্তু তাদের একটা কোডিং এর ফরম্যাটই আছে, আপনি যাই দেন সে ওই ফরম্যাটটা ইউজ করবে, ওর মধ্যে থেকে কোনোটাকে অফ করবে, কোনোটাকে অন করবে, কোনোটা রেজাল্ট ভালো আসে সেটা দেখে আপনাকে রেজাল্ট দিয়ে দিবে। আমরা কিন্তু ওইদিকে আগাচ্ছি, দেখেন এখন কোডিং এর যে আমাদের, আমি কিন্তু থার্ড বই দেখাচ্ছি, এই বইয়ের কিন্তু প্রত্যেকটা কোডিং এর লাইন গুলা কিন্তু একই রকমের, এটা দেখানোর কিন্তু উদ্দেশ্য আছে যেন আপনি একটা ফরম্যাটেড অবস্থায় দাঁড় করায় যেতে পারেন। আপনি যেই প্রজেক্টটি দেন আপনি টিউন করবেন, রেজাল্ট কম বেশি করবেন সেটা ঠিক আছে, কিন্তু আপনি যেন একটা নির্দিষ্ট ফ্রেমওয়ার্ক থাকে। যে আপনি এখনই যেটা বলছেন যে 3-4টা মডেল ছিল, আমি ওর মধ্যে থেকে 3টা রান করে দেখলাম যেটা ভালো ওটা রাখলাম, বাকিগুলো ফেলে দিলাম, এটা তো গুড ওয়ে না? বারবার এখানে কোড লেখার কোনো দরকার নেই। আমরা তো কোডিং প্র্যাকটিস করবো না, আমরা কত ভালো ফ্রেমওয়ার্ক ডেভেলপ করতে পারি, কত ভালো মডেল ডেভেলপ করতে পারি সেটা নিয়ে কাজ করবো। তো আপনাকে এখানে মেশিন লার্নিং এর কনসেপ্টই হচ্ছে আপনাকে মাল্টিপল জিনিস ট্রাই করতে হবে, যেটা ভালো আসছে সেটা রেখে দিতে হবে, বাকিগুলো ফেলতে হবে। কারণ এখানে আসলে ওইরকম কোনো স্টেট অফ আর্ট কোনো বিষয় নাই যে আপনি ওইটাই ভালো কাজ করবে সবসময়, কারণ এটা ডিপেন্ড করছে আপনার ডেটা সেটের উপরে। ডেটা সেট কোন ধরনের সেটা তো বলা যাচ্ছে না। আর এখনকার ডেটা সেট গুলো তো অনেক বড় বড়, আমরা যে ডেটা সেট গুলো ইউজ করছি সেগুলো দেখেন, এই ডেটা সেটের ডাইমেনশন কিন্তু অনেক বড়, 60টা, সেটা নিয়ে কোনো ডাউট নেই, কিন্তু নাম্বার অফ অবজারভেশন মাত্র 248-39টার মতো, 40টার মতো, কিন্তু ছোট। ডেটা সেট যদি বড় হয়ে যায় তখন কি হবে? ঠিক আছে, তো এই কারণে আসলে ডেটা সেটের ভ্যালু দেখে তো বোঝারও বুদ্ধি নেই। আলটিমেটলি আপনাকে টিউন করে করে, চেঞ্জ করে করে দেখতে হবে যে কোনটা ভালো কাজ করছে, যেটা ভালো কাজ করছে আপনি সেটা রেখে দিবেন, বাকিগুলো ফেলে দিবেন, এবং ওইটা নিয়ে আপনি মডেল ডেভেলপ করে রিয়েলি কাজ করানোর চেষ্টা করবেন। ঠিক আছে, বলেন আর কোনো কোয়েরি থাকলে কারো। আর
আরেকটা কোশ্চেন ছিল স্যার, বলেন ওই ফিচার এক্সট্রাকশন নিয়েই স্যার। বলেন। ওই ওই বইটাতে দেখেছিলাম যে যখন ফিচার এক্সট্রাকশনের পাইপলাইন ইউজ করতেছে তখন স্যার ওরা দুইটা দিচ্ছে, পিসিএ আর হচ্ছে স্যার সিলেক্ট কেবেস দিচ্ছে। তো ইউজুয়ালি তো চারটা, আমরা সেপারেট চারটাই কি আমি পাইপলাইনে দিয়ে দেখতে পারবো একসাথে? চারটা কেন, আপনি 100টাও দিয়ে দেখতে পারবেন, এর বাইরে আরো ও আছে। আচ্ছা, ওই যে আরএফই মানে আমাদের বইতে যত মনে হয় আছে চারটা আপনি আমরা সবগুলা দেখতেছি। দিবেন, আপনার আপনার আপনি আসলে কি প্রথম অবস্থায় হয়তো আপনি দিলেন 10টা, কিন্তু আপনি যখন কাজ করতে থাকবেন, এক্সপার্টাইজ গ্রো করবে আপনার মধ্যে, আপনি কিন্তু তখন আর অত দিবেন না। আপনি জানবেন যে এই কটার মধ্যেই ভালো কাজ করে, আপনি তখন ওই কটাই দেওয়ার চেষ্টা করবেন, তখন তো কমিয়ে দিলেন। দিয়ে ফাইনালি কিন্তু আপনাকে একটাই রাখতে হবে, আপনি 5টা দিন, 10টা দিন, 20টা দিন, যেটা দিয়ে আপনি সবগুলোতে টেস্ট করে যেটা ভালো কাজ করছে সেটা রেখে দেবেন একটা। ঠিক আছে? জি স্যার। ওকে। আসলে ওই জিনিসগুলো খুব দ্রুত গেছে তো আপনাদের সামনে দিয়ে, এই জন্য জিনিসগুলো ইয়ে আসছে, তবে বুঝতে পারছেন মানে এই কোর্স শেষ করার পরে আবার কিন্তু রিপিট করতে হবে, একটু নিজের মতো করে রিপিট করতে হবে 2-3 বার, তাহলে মোটামুটি কনসেপ্ট রিপিট চলে আসবে। কিভাবে করবো? এরপরে তো ডিপ লার্নিং শুরু হয়ে যাচ্ছে। না, ডিপ লার্নিং আপনি করবেন কেন, আগে হচ্ছে আমার পরামর্শ হচ্ছে আগে মেশিন লার্নিং করার পরে আগে 6 মাস আগে নিজে দেখবেন, তারপরে ডিপ লার্নিং আসেন। কোর্স তো চলে যাচ্ছে না, আবার কোর্স আসবে তখন দেখবেন। ঠিক আছে? অত কিছু একসাথে নেওয়ার মাথায় দরকার নেই তো, আপনি যেটা করবেন ভালো করে করেন, তারপরে নতুন শুরু করেন আবার, এটাই বেটার না? স্যার হ্যাঁ ঠিক বলছেন স্যার। এত কিছু বেটার, নতুন কিন্তু করে করার স্যার দরকার। মেশিন লার্নিং এর অ্যালগোরিদম গুলো তো মানে বেস তো বুঝে গেছি। আপনি যদি আপনার এক্সপিরিয়েন্স তো ভালো, আপনি আগে থেকে তো ভালো কাজ করছেন বা জানেন, আপনার জন্য হয়তো সমস্যা হবে না, কিন্তু যারা একবারে নতুন তাদেরকে আসলে মেশিন লার্নিং 6 মাস কোর্স করে ডিপ লার্নিং এ চলে যাবো, বিষয়টা আসলে তা না। বেস মানে একবার দেখে হবে না আসলে, এটা কয়েকবার দেখতে হবে, আমি তো বলি 3বার দেখতে হবে। এর আগেও আমাকে কিছু ট্রেনিং কোশ্চেন করেছে, স্যার মেশিন লার্নিং ডিপ লার্নিং এ চলে যাও, আমি বলছি না, আপনি 6 মাস এটা করেন, আমি আগে করালাম, করেন আপনি আরো 2বার করেন, করার পরে আপনি এবার ডিপ লার্নিং এ যান, তাহলে আপনি শক্তভাবে যাবেন সামনের দিকে। কোর্স করে তো লাভ নাই যদি আমি ইউজ করতে না পারি, আমি তো ইউজ করতে চাই, এবং আমি সাধারণত কোর্সগুলো ইউজ করানোর জন্যই চেষ্টা করি করানোর, থিওরিটিক্যাল পড়াশোনা করে তো লাভ নেই। ঠিক আছে? বলেন আর কোনো কোয়েরি থাকলে।